তাপদাহ পরিস্থিতি জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, যশোরের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ ন্যান্সি। আপনি জানেন যে যশোরের উপর দিয়ে কিন্তু যে তীব্র তাপ প্রবাহ যে চলছে, সেটিতে কিন্তু যশোর অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছে। অর্থাৎ সারা দেশের মতো যশোর জেলায় যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, অর্থাৎ এই তীব্র গরম থেকে বাঁচার জন্য যে সতর্কতার বিষয়ে যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করা হচ্ছে যে এই রৌদ্র এবং গরমের মধ্যে রোদ এড়িয়ে চলা এবং এই গরম থেকে বাঁচার জন্য বেশ কিছু পরামর্শ দেওয়া হচ্ছে। তো আমরা যেটি দেখছি যে গ্রীষ্মকালে কিন্তু যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলের যে তীব্র তাপ প্রবাহ এবং শীতকালে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রাও আমরা দেখি এই দুই জেলাতে। অর্থাৎ কি কারণে এমনটি ঘটছে আসলে সে বিষয়ে আমরা যদি একটু কথা বলি, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক জনাব সোলজার রহমান। আমরা আসলে তার কাছে জানতে চাইবো যে এই যে তীব্র তাপ প্রবাহ অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে যশোরকে আমরা দেখি, আসলে এই বিষয়টি আসলে আপনার যে ভাষায় কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? 21শে মার্চ সূর্যের উত্তরায়ণ শুরু হয়েছে। সূর্যের উত্তরায়ণ সাথে সাথে মধ্য ভারতে যে উষ্ণ নিম্নচাপ কোষটা থাকে সেটা সক্রিয় এবং শক্তিশালী হয়ে ওঠে। এই নিম্নচাপ কোষের বায়ুপ্রবাহ এবং উষ্ণতা দুটি বাংলাদেশের কাছাকাছি প্রায় বিহারের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় চলে আসে, যার ফলে একটি উষ্ণ আবহাওয়া সেই মার্চ মাসের মধ্য থেকেই বাংলাদেশের দিকে ধাবিত হতে থাকে। এটি সুদূর অতীতে দিনাজপুর থেকে শুরু করে আমার মেহেরপুর পর্যন্ত আসতো। বর্তমানে এটি খানিকটা দিক পরিবর্তন করে জয়পুরহাট থেকে যশোর পর্যন্ত এই বায়ুপ্রবাহটা সম্প্রসারিত হচ্ছে। মূলত এই উষ্ণ বায়ুর প্রভাবেই এই নিম্নচাপ যে তাপমাত্রা এখানে এনে দেয়, এর কারণে এই অঞ্চলে উষ্ণায়ন বৃদ্ধি পেতে থাকে। এর সাথে যোগ হয়েছে আমাদের মানবীয় নানাবিধ কারণ। তার মধ্যে একটি প্রাকৃতিক কারণ হলো বৈশ্বিক উষ্ণতার কারণে গোটা বিশ্বব্যাপী পানিচক্রের একটা পরিবর্তন এসেছে। ফলে যত বৃষ্টিবহুল যত দিনের সংখ্যা পাওয়া যেত, এখন বৃষ্টিযুক্ত দিনের সংখ্যা তার থেকে কমে গেছে। বৃষ্টিপাতের মোট পরিমাণ কমে গেছে, সময়ে বৃষ্টি অসময়ে হচ্ছে। এই কারণগুলোর জন্য এই ঘটনাগুলো ঘটছে। আর মানবীয় কিছু কারণের মধ্যে আমরা লক্ষ্য করছি এই যশোর অঞ্চলে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে সড়ক সম্প্রসারণ একটি মারাত্মক পর্যায়ে গেছে। এর ফলে যশোর খুলনা, যশোর বেনাপোল, যশোর নড়াইল, যশোর কুষ্টিয়া, যশোর ঝিনাইদহ এই রোডের প্রায় 800 হেক্টর রাস্তার পাশে অবস্থিত যে গাছপালা, তাতে 800 হেক্টর বনভূমি পরিমাণ বনভূমি বিনষ্টের ঘটনা ঘটেছে, যেটা প্রায় 5 বছরের মধ্যে ঘটে গেল। আকস্মিকভাবে প্রায় 800 হেক্টর জমির মতো এই যে গাছপালা নিধন, এর একটি তীব্র আমরা অনুভব করতে পারি। আর একটা জিনিস এখানে আমরা লক্ষ্য করি, 2000 সালের পর থেকে আমরা খাদ্যে কিছুটা গতিশীলতা আনার জন্য ঘাটতি মেকআপের জন্য কৃষিতে যে দ্রুত পরিবর্তন আনছি, সেই দ্রুত পরিবর্তনের ফলে ভূমিতে মৃত্তিকার জৈব পদার্থের পরিমাণ অত্যন্ত হ্রাস পেয়েছে। আর মৃত্তিকার জৈব পদার্থের পরিমাণ হ্রাস পাওয়াতে মৃত্তিকার তাপ শোষণ ক্ষমতা হ্রাস। এই মৃত্তিকা এখন তাপ শোষণ না করে এই মৃত্তিকা সরাসরি তাপ প্রতিফলিত করে এই ভূপৃষ্ঠের বায়ুতে ছেড়ে দেয় এবং বায়ুর তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পায় এবং অসহনীয় গরম লক্ষ্য করা যায়। এছাড়াও যশোর অঞ্চল বা দক্ষিণাঞ্চল ছিল ভূপৃষ্ঠস্থ জলাধার, জলাভূমি ইত্যাদির একটা বিরাট ক্ষেত্র, কিন্তু বর্তমানে সেগুলো ভরাট হয়ে গেছে। বিভিন্ন রকম ব্যবহারের ফলে সেগুলো এখন শুকিয়ে গেছে। ফলে জলাভূমি এবং জলাশয়ের পরিমাণ অত্যন্ত হ্রাস পেয়েছে। ফলে বায়ুতে যে পরিমাণ আর্দ্রতা থাকার কথা, এই অঞ্চলের বায়ুতে সেই পরিমাণ আর্দ্রতা নাই। আজ এখানে দাঁড়িয়ে যে মুহূর্তে আমি এখানে বায়ুর আর্দ্রতা 35%, অথচ আজকে বায়ুর আর্দ্রতা থাকার কথা ছিল অতীতের অন্যান্য অভিজ্ঞতা ছিল 60 থেকে 70%। ফলে এখানে 35% নেমে গেলে তাপমাত্রা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাচ্ছে এবং এই উষ্ণতাটা সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমরা তাপমাত্রা পাচ্ছি 41 ডিগ্রি সেলসিয়াস, অথচ একটু গ্রামের দিকেই গেলে এটা 38 ডিগ্রি 39 ডিগ্রি। অর্থাৎ নগরায়ন এখানে একটা প্রভাব পড়েছে। নগরের ইট পাথর এবং এই রাস্তা পাকাকরণ, এগুলো থেকে তাপ প্রতিফলিত হয়ে এই তাপমাত্রাগুলো এখন বৃদ্ধি পাচ্ছে।
আগে যদি এই তাপমাত্রাটা করণীয়টা কি হতে পারে, এটাকে আমরা মুক্তি পেতে চাই, তো আমরা পরামর্শ এ থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে ভূপৃষ্ঠ জলাধারের পরিমাণ বাড়াতে হবে, বৃক্ষরোপণ এবং বনভূমির পরিমাণ বাড়াতে হবে, সামাজিক বনায়ন কার্যক্রম বাড়াতে হবে, ভূপৃষ্ঠস্থ পানির ব্যবহার বাড়াতে হবে, আর ভূগর্ভস্থ পানির সঞ্চয় বাড়াতে হবে। আর মৃত্তিকার জৈব পদার্থের পরিমাণ বাড়াতে হবে, অর্থাৎ আমরা রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের দিকে যদি ঝুঁকে আসি আমাদের অনেকটা ভালো কাজ হবে। আমরা বিগত বছরগুলোতে এয়ার কুলার বা এসির ব্যবহার বৃদ্ধি করেছি। এই এসির ব্যবহার বৃদ্ধি করলেও বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়। এই এসির ব্যবহার কমাতে হবে। এই এসি অনেক মানুষের জন্য, অর্থাৎ সাধারণ বায়ুমণ্ডলের জন্য তাপমাত্রা বৃদ্ধি করতেছে। ফলে আমরা যদি আমাদের আচরণে এবং উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে আমাকে একটা হার মেনে চলতে হবে। আকস্মিকভাবে অতিরিক্ত অতি উন্নয়ন এটি পরিহার করতে হবে। আমাকে স্বাভাবিক গতিতে উন্নয়ন পরিচালনা করতে হবে। আর জীববৈচিত্র্য আমরা ব্যাপকভাবে ধ্বংস করেছি। জীববৈচিত্র্য তাপ শোষণের আধার। ফলে জীববৈচিত্র্যকে আমরা ধ্বংস না করে বিলুপ্ত প্রায় প্রজাতিগুলোকেও যদি পুনর্জীবিত করতে পারি। আমরা আসলে অনেক বিস্তারিত জানলাম যে আসলে কেন এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের এই পরিবেশের জন্য যে ক্ষতিকর যে বিষয় সেটি নিয়ে ব্যাখ্যা করছিলেন অধ্যাপক সোলজার রহমান। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ন্যান্সি। ইন্দ্রজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ভোলায় তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, তীব্র গরমে জনসাধারণ কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। যেমনটি বলছিলেন, গত কয়েকদিন ধরে কিন্তু এই যে তাপদাহ বিরাজ করছে, এর কারণে কিন্তু জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে নিম্ন আয়ের যে সমস্ত মানুষ রয়েছেন, খেটে খাওয়া যে সমস্ত মানুষ রয়েছেন, তারা কিন্তু কাজে যেতে পারছেন না। তাদের পরিবারে নেমে আসছে অনেকটা দুর্ভোগ। এবং একই সাথে যেহেতু তাপমাত্রা অনেকটা বেশি, এই তাপমাত্রা বেশি থাকার কারণে কিন্তু যে অসুবিধাটি সৃষ্টি হচ্ছে, যে এখন যে বোরোর মৌসুম চলছে, এই বোরোর মৌসুমের যে পরাগরেণু আছে সেগুলো কিন্তু ঝরে পড়ছে। কৃষি বিভাগ থেকে যেমনটি বলা হয়েছে, তারা বলছিল যে এখন যে ক্ষেতের যে অবস্থা, 30 ভাগ ফসলের কিন্তু যে পরাগরেণু এসেছে এবং এই তাপমাত্রার কারণে সেটি ঝরে পড়ার আশঙ্কা করছেন। এবং কৃষকরাও কিন্তু আমাদেরকে এই ব্যাপারটি বলেছিলেন যে আসলে এই তাপদাহের কারণে তাদের ফসলের পোকার আক্রমণ বেড়েছে। একই সাথে যে অসুবিধাটি সৃষ্টি হচ্ছে, গাছ কিন্তু ঝলসে যাচ্ছে এবং তারা আশা করছে যে ফলন কিন্তু এবার চিটা হয়ে যাবে, এমনটি কিন্তু তারা বলছিল। তো একই সাথে আমরা আরো যে বিষয়গুলা লক্ষ্য করছি যে প্রচন্ড তাপদাহের কারণে মানুষের কিন্তু একটা বিপর্যয় নেমে এসেছে। একই সাথে এই অবস্থায় কিন্তু আরো যে অসুবিধা সেটি হচ্ছে ভোলায় যে বিদ্যুৎ সমস্যাও রয়েছে। একদিকে যেখানে প্রচন্ড তাপদাহ, সেদিকে আবার একই সাথে বিদ্যুতের যে ভয়াবহ লোডশেডিং, এই দুটি কারণে মানুষ আরো বেশি অতিষ্ঠ হয়ে পড়েছে। এবং আবহাওয়া অধিদপ্তরের থেকে বলছিল যে আজকে সকাল 11টায় কিন্তু যে তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল কিন্তু 37.2 ডিগ্রি সেলসিয়াস। এবং আজকে বিকাল নাগাদ, অর্থাৎ বিকাল 3টায় যে তাদের যে তাপমাত্রা পরিমাপ করা হবে সেটি আরো অনেকাংশে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একই সাথে একটি সুখবরও কিন্তু আবহাওয়া অফিস থেকে দিয়েছে। তারা বলছিল যে আগামী কালকে বা পরশুদিন কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও কিন্তু তারা জানিয়েছেন। তবে এই যখন অবস্থা যে প্রচন্ড তাপদাহ, বিগত কয়েক বছরে এমনটি হয়নি, এই বিষয়টি কিন্তু ভোলার মানুষ কিন্তু বলছিল। তো এই আবহাওয়া নিয়ে তারাও অনেকটা চিন্তিত। একই সাথে কৃষকরা চিন্তিত, যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, শ্রমজীবী মানুষ রয়েছেন, তারাও কিন্তু দুর্ভোগে পড়েছেন। যদি এটি অব্যাহত থাকে সেক্ষেত্রে তাদের জীবনে কিন্তু ছন্দপতন ঘটবে বলে এমনটি তারা বলছিল। তো এ ছিল ভোলাতে যে ভয়াবহ তাপদাহ চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ন্যান্সির কাছে। ন্যান্সি। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা।